অনেকে বলে থাকেন ঢাকা বিশ্ববিদ্যালয় নবাব স্যার সলিমুল্লাহ দান করা জমির উপর প্রতিষ্ঠা করা হয়েছে। বিষয়টার সত্য মিথ্যা সহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠা নিয়ে আমাদের আজকের আয়োজন। বিশিষ্ট গবেষক ও দার্শনিক সরদার ফজলুল করিম একবার প্রশ্ন করেছিলেন জ্ঞান তাপস প্রফেসর আব্দুর রাজ্জাককে, স্যার, ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য নাকি নবাব স্যার সলিমুল্লাহ অর্থ ও জমি দান করেছিলেন, সেই কারণেই তার নামে একটি ছাত্রাবাস নামকরণ করা হয়েছিল। প্রফেসর আব্দুর রাজ্জাক এই দাবি পুরোটাই নাকচ করে দিয়েছিলেন। তিনি বলেছেন, আপনারা ঢাকার কালেক্টরে গিয়ে খোঁজ নিয়ে দেখেন, জমি দান করার মতো জমি আহসান মঞ্জিলের ছিল না। প্রফেসর রাজ্জাক স্যার বলেছেন, আহসান মঞ্জিলের ভিত্তিতে কিছু মুসলমান ছেলে লেখাপড়া করত। তাদের একজন হলেন আবদুল্লাহ সরওয়ার্দী। কৃতজ্ঞ আবদুল্লাহ সরওয়ার্দী সাহেব সলিমুল্লাহর মৃত্যুবার্ষিকী পালন করত। সলিমুল্লাহর মৃত্যুর 10 বছর পর ঢাকা বিশ্ববিদ্যালয়ে মুসলিম ছাত্রদের জন্য একটি ছাত্রাবাস তৈরি করা হলে তার নামকরণ সলিমুল্লাহ মুসলিম হল করার প্রস্তাব করেন আবদুল্লাহ সরওয়ার্দী। সূত্র ঢাকা বিশ্ববিদ্যালয় ও পূর্ববঙ্গীয় সমাজ, সরদার ফজলুল করিম, পৃষ্ঠা 20-21। ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়েছে সরকারের খাস জমিতে ও কিছু হিন্দু জমিদারদের দান করা জমিতে। ঢাকার শিক্ষা বিস্তারে ঢাকার কিছু হিন্দু জমিদারদের ভূমিকা আমাদের ইতিহাস গোপন করে রাখে। তখনকার সময়ে সারা দেশের সমস্ত স্কুল কলেজগুলোর প্রতিষ্ঠাতা হিন্দু জমিদার, উকিল, সরকারি চাকুরে ব্যক্তিবর্গরাই ছিল। বালিয়াটির জমিদার কিশোরীলাল রায় চৌধুরীর দানে তার পিতার নামে 1884 সালে প্রতিষ্ঠিত হয় জগন্নাথ কলেজ, যা বর্তমানে জগন্নাথ বিশ্ববিদ্যালয়। জগন্নাথ কলেজে জন্মের 37 বছর পর 1921 সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যাত্রা শুরু হয়েছিল জগন্নাথ কলেজ ও ঢাকা কলেজের ছাত্রদের নিয়ে। এর স্বীকৃতি স্বরূপ কলকাতা বিশ্ববিদ্যালয় কমিশনের সুপারিশে এই কলেজ দুটির নামে ঢাকা বিশ্ববিদ্যালয়ে 2টি ছাত্রাবাসের নামকরণ করা হয়, যথাক্রমে জগন্নাথ হল এবং ঢাকা হল। এছাড়া রবীন্দ্রনাথের সঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতার কোনো ইতিহাস নেই। একটি প্রমাণ দলিলও আজ পর্যন্ত কেউ দেখাতে পারেনি। কলকাতার গড়ের মাঠে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা করে যে সভা হয়েছিল, সেখানে রবীন্দ্রনাথ উপস্থিত ছিলেন না। তখন তিনি কুষ্টিয়ার শিলাইদহে। তাছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয় হোক, এটা মুসলমান নেতারাই চাচ্ছিলেন না। সেখানে বিশ্ববিদ্যালয় হলে তার সুফল মুসলমানেরা পাবেন না, কারণ ছাত্ররা তখন সব হিন্দু। মুসলমানেরা তখন কলেজ পর্যন্ত যেতে পারত না। বিশ্ববিদ্যালয় হলে সরকারের শিক্ষা বাজেটের একটা অংশ সেখানে চলে যাবে, ফলে ছাত্রদের ফান্ডে টান পড়বে। এমনকি আলিগড় পর্যন্ত ঢাকায় বিশ্ববিদ্যালয় হোক, সেটা চাননি। প্রফেসর আব্দুর রাজ্জাক সাহেব জানিয়েছেন, দেশভাগের পর ঢাকা বিশ্ববিদ্যালয় বন্ধ হবার উপক্রম হয়েছিল শিক্ষকদের অভাবে। শিক্ষকদের 99 জন ছিলেন হিন্দু। তারা চলে যাওয়ায় শিক্ষকের অভাবে বিশ্ববিদ্যালয় বন্ধ ঠেকাতে বিলাত থেকে শিক্ষক আমদানি করে আনা হয়েছিল। মুসলমানদের মধ্যে শিক্ষক হওয়ার মতো তেমন শিক্ষিত শ্রেণী গড়ে ওঠেনি তখন পর্যন্ত। ঢাকার নবাবেরা মুর্শিদাবাদের মতো নবাব ছিল না। এরা কাশ্মীরের লোক। মামলায় পড়ে সিলেটে এসে লবণের ব্যবসা করতেন, সেখান থেকে ঢাকায়। ব্যবসায় প্রচুর লাভ হয়। ভাষা ছিল উর্দু। 1857 সালে সিপাহী বিদ্রোহের সময় ইংরেজদের দালালি করতেন। বাংলার বিদ্রোহীদেরকে ভিক্টোরিয়া পার্কের গাছে গাছে ফাঁসি দিতে সহায়তা করেন। পুরস্কার স্বরূপ ইংরেজেরা নবাব উপাধি দেন। তারা সুন্দরবনের চারপাশে জমি নামমাত্র মূল্যে কিনে বন কেটে উজাড় করে বেশি দামে বিক্রি করেন। কোনো কোনো এলাকার জমিদারি নিলাম হলে তা কিনেও লাভবান হন। পরে ঢাকার মিউনিসিপ্যালিটির কর্মকর্তা হন। তখন মেডিকেল কলেজ সহ কিছু প্রতিষ্ঠান ইংরেজেরা তাদের মাধ্যমে করতে দেন। এটুকুই তাদের অবদান। নবাব বাড়িটাও তাদের তৈরি করা না, জামালপুরের এক জমিদারের করা প্রমোদ ভবন এটি। সেই জমিদারকে মুঘল ফৌজদার বিষ খাইয়ে হত্যা করে এক নাচনেওয়ালি সুন্দরীকে পাওয়ার জন্য।
সেই নাচনেওয়ালি আত্মহত্যা করেছিল ফৌজদারের হাতে না পড়তে। সেই এক করুণ কাহিনী। এরপর বাড়িটা ফরাসি ও ইংরেজদের হাত হয়ে অনেক পরে নবাবেরা কিনে নেয়। এই নবাবেরাই ভারতে মুসলিম লীগ গঠন করে।